১৩৯ উপজেলার ভোটে বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থকের বাজিমাত। ইভিএম পদ্ধতিতে ভোট দিছি, এটা একটু সহজ লাগছে। আমরা খুবই সন্তুষ্ট। ইন্ডিয়া মেশিনে 6টা চাপ দিছি, ভোটে গেছে। প্রোটেকশন ছিল না, হুমরিখা বই কেড়ে নিছে, এখন কি করবে? ওখানে কোনো স্বাক্ষর নাই। গুন্ডাওয়ালার লোকজনে একসাথে দাপুর দুপুর ইট মারে আর বোম মারে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। 40% ভোট পড়ার পরও বিএনপির দাবি জনগণ বর্জন করেছে। যেটি দামি নির্বাচন, জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন। ভোট কেন্দ্রে একজন ভোটার নাই। আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলিব্রেট করি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রী জ্বালানি তেল ও এলএনজির দাম বাড়ার শঙ্কা। খবরদারির মনোভাব থেকে সরে এসে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র সফরে আসছেন ডোনাল্ড লু। নতুন উচ্চতায় যাবে সম্পর্ক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো বাধা নেই, ঢাকার জানালেন সফররত দলের প্রধান। এ মাসেই সিদ্ধান্ত, অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে সংস্থাটি। স্কুলে কলেজে যেতে পারে না। 7-8 দিন, এক সপ্তাহ ধরে আমরা কষ্ট করতেছি। রাজধানীর বুকে খোঁড়াখুড়ির প্রতিযোগিতা। ঢাকা দক্ষিণের 40টি সড়কের বেহাল দশা, সমন্বয়হীন কাজে পথচারীদের চরম ভোগান্তি, তোয়াক্কা নেই ঠিকাদারের। দেশের 139 উপজেলায় প্রথম ধাপের ভোটে চেয়ারম্যান পদে বেশিরভাগই জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থকরা। সবশেষ খবর জানাতে বরিশালে আছেন সহকর্মী শাকিল মাহমুদ এবং রংপুরের পীরগাছায় আছেন নাজমুল ইসলাম নিশাদ। সরাসরি যাচ্ছি বরিশালে শাকিলের কাছে। শাকিল, দেখুন, চলছে ভোট গণনা এবং এরই মধ্যে যে সকল প্রার্থীরা আসলে ভোটে এগিয়ে আছে তাদের কর্মী সমর্থকরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে এবং আপনারা দেখছেন যে এই বরিশাল উপজেলা পরিষদ চত্বরে কিন্তু আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে যেটা দেখছেন যে বরিশাল সদর উপজেলা পরিষদে যে ভাইস চেয়ারম্যান যে প্রার্থী আছে জসিম উদ্দিন, উনি অনেকটা ভোটে এগিয়ে আছে দেখে ওনার কর্মী সমর্থকরা কিন্তু এরই মধ্যে উপজেলা পরিষদে এসে ভিড় করেছে এবং এখানে উচ্ছ্বাস করছে এবং এই সদর উপজেলা পরিষদে কিন্তু এখনো ভোট গণনা চলছে। এখন পর্যন্ত চেয়ারম্যান পদে আসলে কিন্তু কাপ্পিরিচ মার্কার যিনি চেয়ারম্যান পদপ্রার্থী উনি এগিয়ে আছে এবং এই তালা প্রতীক নিয়ে কিন্তু ভাইস চেয়ারম্যান পদে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন উনি কিন্তু এগিয়ে আছে। এছাড়া বরিশাল জেলায় মোট 2টি উপজেলায় আসলে এই উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। একটি হলো বরিশাল সদর, আরেকটি হলো বাকেরগঞ্জ এবং শুধু এই বরিশাল সদরের পাশাপাশি আমরা যদি বলি যে বাকেরগঞ্জ উপজেলায়ও কিন্তু ভোট গণনা চলছে এবং সেখানে চেয়ারম্যান পদে কিন্তু বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আছে বিশ্বাস মতিউর রহমান বাদশা, উনি কিন্তু এখন পর্যন্ত কিন্তু এগিয়ে আছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং যতই আসলে সময় ঘনিয়ে আসছে ততই আসলে সেন্টারগুলোর ভোট গণনা করা হচ্ছে এবং প্রতিটা মুহূর্তে কিন্তু আসলে ভোট বাড়ছে এবং আমরা কিন্তু দেখছি যে যারাই আসলে বিজয়ের প্রায় দ্বার প্রান্তে প্রতিটি জায়গায় কিন্তু তাদের কর্মী সমর্থকরা আনন্দের বন্যা বইয়ে দিচ্ছে এবং সব জায়গায় আমরা দেখছি যে আনন্দের ঘনঘাটা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাবো একটু রংপুরে, সেখানে আছে আমাদের আরেক সহকর্মী, জানবো রংপুরের খবর। আমি এখন রয়েছে পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে। এখন কিন্তু সবাই মূলত বলা যায় যে অপেক্ষার পালা কে হচ্ছেন এই উপজেলা পরিষদের কাণ্ডারি এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে এই উপজেলার যে 113টি ভোট কেন্দ্রে সেই ভোট কেন্দ্রের ফলাফল কিন্তু উপজেলা হলরুমে চলে এসছেন এবং এখানে যে রিটার্নিং কর্মকর্তা যিনি মূলত ফলাফল ঘোষণা করছেন ইতিমধ্যেই কিন্তু 113টি ভোট কেন্দ্রের ফলাফলই কিন্তু তার কাছে পৌঁছে গিয়েছে এবং তিনি কিন্তু একে একে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করছেন এবং আমরা
যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি এখানে আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, যিনি মোটরসাইকেল প্রতীকে ভোট করছেন, তিনি কিন্তু আসলে ভোটে এগিয়ে রয়েছেন। পাশাপাশি এই উপজেলাতে মূলত 4 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 113টি যে ভোট কেন্দ্র রয়েছে এখানে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 2,80,000-এর মতো এবং আজকে দিনব্যাপী আমরা দেখছি ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন আমরা দেখছি এই হলরুমের বাইরে যারা কর্মী সমর্থক রয়েছেন, যারা মূলত ভোটাধিকার প্রয়োগ করছেন, সবাই কিন্তু অপেক্ষা করছেন এবং একে একে ভোট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হচ্ছে। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, রংপুরের যে 2টি উপজেলা আজকে ভোট গ্রহণ হয়েছে, একটি হলো রংপুরের পীরগাছা এবং আরেকটি রংপুরের কাউনিয়া। ইতিমধ্যে কিন্তু রংপুরের যে কাউনিয়া উপজেলা সেটির কিন্তু ফলাফল আমাদের কাছে এসেছে। সেখানে আনোয়ারুল ইসলাম মায়া মোটরসাইকেল প্রতীকে যিনি নির্বাচন করেছেন তিনি বিজয়ী হয়েছেন, সর্বশেষ যে খবরটি আমরা পেয়েছি। এখন পীরগাছা উপজেলা পরিষদের ভোট গ্রহণের যে ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে। যতটুকু আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা শেষ হবে এবং সবার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি হয়তো জানতে পারবেন এবং এই যে উপজেলার কাণ্ডারি কে হচ্ছেন, উপজেলার দায়িত্ব কে নিতে যাচ্ছেন, সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এই উপজেলাবাসী জানতে পারবেন। সবকিছু মিলিয়ে এই ছিল রংপুর পীরগাছা উপজেলা পরিষদ হলরুম থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে নাজমুল ইসলাম নিশাদ এবং তার আগে বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। এ বিষয় নিয়ে স্টুডিওতে বিস্তারিত আলোচনায় অংশ নিতে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। সরাসরি চলে যাব তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ রিচার্ড। আফজাল, আমি আপনার কাছে বিস্তারিত একটু জানতে চাইব, সেটি হচ্ছে গিয়ে যে এই উপজেলা নির্বাচন গত জাতীয় নির্বাচনের পরে আবার একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, দেশব্যাপী বেশ বড়সড় আকারেই নির্বাচন হচ্ছে। তো সেই নির্বাচনে পরিসংখ্যানগত তথ্য কি কি আছে, এটি সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন ইসি, সেই প্রেক্ষাপটে তথ্য আছে। যেহেতু উপজেলা নির্বাচনে আসলে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন তেমন একটা সুযোগ নেই, সেই কারণে উপজেলা নির্বাচন নিয়ে নানা রকম সমীকরণ এবার হয়েছে। তবে এবার নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে হয়ে উঠেছিল যে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগের মধ্যেই নির্বাচন যেহেতু হয়েছে, যেহেতু বিএনপি বর্জন করেছে, সেই কারণে আওয়ামী লীগের বর্তমান এমপি এবং সাবেক এমপিদের মধ্যে যে দাপট, সেই বিষয়টি কিন্তু এবারে নির্বাচনে উঠে এসেছে। এবং রিচার্ড, হ্যাঁ আফজাল, আমরা এই প্রতিবেদনটি দেখছিলাম, বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনারও আমরা এখানে অবতারণা দেখেছি। একটা বিষয় স্পষ্ট করবেন যে পরিসংখ্যানগত তথ্যের ভিত্তিতে ইসি যে কথাটা বলেছেন নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে, সেটি আসলে কতটুকু যৌক্তিক ছিল সেটি একটু ব্যাখ্যা করবেন। এখন যেহেতু ভোট গণনা চলছে, আমরা যতটুকু খবর পেয়েছি 40টি উপজেলার খবর বা ফলাফল আমরা পেয়েছি, এর মধ্যে অধিকাংশ উপজেলাতেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বা আওয়ামী লীগ করেন, যুবলীগ করেন, তারাই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আর বিএনপি শুধুমাত্র যারা বহিষ্কৃত একজন নেতা গাজীপুরের সদর উপজেলা থেকে তিনি নির্বাচিত হয়েছেন, আর জাতীয় পার্টির একজন প্রার্থী নারায়ণগঞ্জের বন্দর থেকে নির্বাচিত হয়েছেন এখন পর্যন্ত তথ্য। আর আজকে উপজেলা ভোট নিয়ে সামগ্রিক পর্যালোচনাটি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আসলে ভোটের সামগ্রিক পরিস্থিতিতে তিনি স্বস্তি প্রকাশ করেছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়েছে। ভোটের হার 30 থেকে 40% এমনটি তিনি ধারণা দিয়েছেন। তবে যখন ফলাফল আসবে এরপরে যোগ বিয়োগ করে কি সংখ্যাটি দাঁড়ায় সেটি তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন। 34 ঘটনায় 37 জন আটক হয়েছে আর 2 কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। আর যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন তারা 29টি ঘটনা চিহ্নিত করেছেন। 29টি ঘটনার মধ্যে 28টির বিচার হয়েছে এবং 28টি ঘটনায় এক একজনকে 1 বছর 6 মাস, অনেকে 6 মাস বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে। আফজাল, ভোটের হার আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 40%, এটা অ্যাপ্রক্সিমেট বা এটাকে আসলে অ্যাজাম্পশনে ধরা হয়েছে বা বলা হয়েছে। এটি কি আসলে যথোপযুক্ত কিনা এই ধরনের নির্বাচনে উপস্থিতির ক্ষেত্রে? আর যদি কম হয়ে থাকে তাহলে সেটা কারণটা না, উপজেলা নির্বাচনে ভোটের উপস্থিতি কেমন ছিল অতীতে একটু পরে আমরা জানবো। তবে এইবার ভোটের হারটা একটু কমই হয়েছে। আজকে প্রধান নির্বাচন কমিশনার 2টি কারণ বলেছেন, যে ধান কাটার মৌসুম চলছে, সেই কারণে অনেকে ধান কাটায় ব্যস্ত ছিলেন, যার কারণে তারা ভোট দিতে যায়নি। এছাড়া সকালের দিকে অনেক এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণেই কিন্তু ভোটার উপস্থিতি কম ছিল। আর শুরুতে আমি যে কথাটা বলেছি, যেহেতু একটি সরকারি জাতীয় নির্বাচন হয়েছে মাত্র
4 মাস আগে, এরপরে একটি দল ক্ষমতা এসেছে। এই যে উপজেলা নির্বাচন দলের পরিবর্তন বা সরকার পরিবর্তনের কোনো সুযোগ থাকে না, সে কারণে ভোটারদের মধ্যে একটু আগ্রহ কমই থাকে উপজেলা নির্বাচনে। আপনি যেহেতু একটু আগে অবতারণা করছিলেন, ভোটার উপস্থিতি হয়তো কিছুটা তুলনামূলক কম হয়েছে। যদি অতীত ইতিহাস আমরা জানতে যাই, তাহলে সেখানে পরিসংখ্যান কি বলছে, সেটি তুলনামূলক বিশ্লেষণ আপনি দিতে পারবেন কিনা? অতীত যেটি আমি বলতে পারি যে পঞ্চম যে উপজেলা নির্বাচন যেটি হয়েছিল 2019 সালে, সেখানে আমরা দেখেছি যে গড় ভোট পড়েছিল 41%, এবং চতুর্থ উপজেলা নির্বাচনে ভোট পড়েছে 61%, অনেক বেশি ছিল। এবং তৃতীয় উপজেলা নির্বাচন যেটি 2009 সালে হয়েছিল, সেইখানে ভোটের কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড আমরা দেখতে পাচ্ছি যে 67.69%। আর এবার যেহেতু চতুর্থ ধাপে ভোট হচ্ছে, আজকে চতুর্থ ধাপের ভোটের প্রথম ধাপের ভোটটি শেষ হলো, সেখানে 30 থেকে 40%। তার মানে বলা চলে যে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভোটের হার এইবার যে ষষ্ঠ উপজেলার যে ভোট হলো সেখানে একটু কম হয়েছে। যেহেতু ফলাফল গণনা চলছে, কিছুটা সময় অবশ্যই অপেক্ষা করতেই হবে যে নির্বাচনে চূড়ান্তভাবে কারা বিজয়ী হয়েছেন তাদের চূড়ান্ত তালিকাটা পেতে। আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত কষ্ট করে আলোচনা করার জন্য। উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। জনগণ আওয়ামী লীগের জালিয়াতির উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, ভোট বর্জনের আহ্বানে জনগণ সাড়া দেয়ায় উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্র ফাঁকা ছিল। আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, তা আবারও প্রমাণ হয়েছে বলেও দাবি দলটির নেতাদের। জাতীয় নির্বাচনের পর এবার উপজেলা নির্বাচন বর্জন বিএনপির, আর সেই নির্বাচনের পরিস্থিতি তুলে ধরতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা আবারও প্রমাণ হয়েছে এই উপজেলার প্রথম ধাপের ভোটে। কয়েকটি ভোট কেন্দ্রের জায়গা দেখেছি, অধিকাংশই দেখেছি একেবারে জনশূন্য। ডামি নির্বাচন মানেই তো সাজানো, এটা ফ্রডুলেন্ট, এটা ফার্সিয়াল, এটা শ্যাম, একেবারেই এটা একটা জালিয়াতি প্রহসনের নির্বাচন। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান দাবি করেন, দেশের মানুষ উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি, ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকা। আজকে পুনরায় ঠিক 7ই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলিব্রেট করি। এদিকে পবিত্র ওমরা শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী রাহাতারা বেগম। পরে তিনি গণমাধ্যমে তার শারীরিক অবস্থার কথা জানিয়ে ইমিগ্রেশনে হয়রানির অভিযোগ তোলেন। ভালো আছি, আমি ওমরা করে এসেছি ভাই, খুবই প্রায় 10 ঘন্টার জার্নি হয়ে গেছে। ইমিগ্রেশনে তো যা আছে নর্মাল হ্যারাসমেন্ট সেটা আছেই। গত 2রা মে সস্ত্রীক সৌদি আরবে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির দাবিকে পাগলের প্রলাপ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা, বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছে সেটা হাস্যকর বলে প্রমাণিত। বিএনপির নেতারাও অনেক ইলেকশন করছে, বিএনপি তাদেরকে বহিষ্কার করেও তো নির্বাচন থেকে দূরে সরে রাখতে পারে। 30 থেকে 40% ভোটার যদি উপস্থিতি হয়, বিএনপি ইলেকশনে নেই, সে অবস্থায় এই উপস্থিতি আমরা বলছি, আমরা এটাকে সন্তোষজনক মনে করি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে পারে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। তার আশঙ্কা, এই যুদ্ধের কারণে বেড়ে যেতে পারে জ্বালানি তেল ও এলএনজির দাম। বিকেলে দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন সংসদ নেতা। বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে, তা দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানের পার্শ্ববর্তী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হলে স্পট মার্কেটের এলএনজি সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া
পড়তে পারে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এলএনজির মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হ্যাঁ, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব আছে বিশেষ করে যারা সীমিত আয়ের, তাদের জন্য কষ্ট হচ্ছে। যে পণ্যের প্রয়োজন আমরা দেশে যেমন উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আমদানিও আমরা করে যাচ্ছি। সেটা যত টাকাই লাগুক আমরা কিন্তু খরচ করে যাচ্ছি, যার জন্য যেটা আমাদের রিজার্ভেও চাপ পড়ছে। রিজার্ভে চাপ পড়লেও আসলে আমাদের মানুষের কল্যাণটাই হচ্ছে সব থেকে বড় কথা, সেদিকটাই আমরা লক্ষ্য রাখছি। বাংলাদেশ সম্পর্কে খবরদারিমূলক মনোভাব থেকে সরে এসে এখন কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের পক্ষ নেয় বাংলাদেশকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তাগুলো অর্থহীন হয়ে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, লুর সফরে নতুন উচ্চতায় যাবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। চলতি মাসে ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু। এটি হবে তার চতুর্থ ঢাকা সফর। মানুষের দেশ বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের মানুষের কাছে এখন আর অপরিচিত কেউ নন। 2023 সালে জানুয়ারি ও জুলাইতে দুইবার বাংলাদেশে এসে আলোচনা সৃষ্টি করে গেছেন তিনি। এর আগে বারবার প্রেসক্রিপশন দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের আগে গত নভেম্বরে চিঠি দেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে। সেই ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝিতে আবারও আসছেন ঢাকায়। তবে এবার অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে কোনো নসিহত নয়, বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে আসছেন তিনি। ডোনাল্ড লু মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য, এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে। ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমাদের দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি আরও গভীরে প্রতীত হবে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবা ডোনাল্ড লুর বক্তব্য ও আচরণের সঙ্গে এখন কি কোনো ফারাক এসেছে? অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে একরকম খবরদারি মনোভাব থেকে সরে এসে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে কোনো মূল্যে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, ইন্দো প্যাসিফিক ও ভারত মহাসাগর অঞ্চলে প্রভাব বিস্তার করতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পেতে চায় মার্কিন সরকার। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশে বাণিজ্যের সুযোগও ছাড়তে চায় না দেশটি। কোনো দেশ পৃথিবীতে যখন তার উন্নয়ন কাঠামো মোটামুটি তৈরি করে, তখন বড় আকারে একটা স্পেস তৈরি হয় যে সেখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে এবং সেই সব দেশের লাভ হতে পারে। স্বাভাবিকভাবে আমেরিকাও চাইবে যে বড় ধরনের পার্টনারশিপ কোথায় করা যায়, কারণ এখন তো কম্পিটিটর তো অনেক বেশি। চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলো পাশে থাকায় বাংলাদেশ যেন মার্কিন বিরোধী ব্লকে ঢুকে না পড়ে সে চিন্তা রয়েছে যুক্তরাষ্ট্রের। চীনের সাথে বড় ধরনের সম্পর্ক আছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর দেয়া ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড় পেতে কোনো বাধা নেই, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IMF পর্ষদ। ঢাকা সফরের শেষ দিন বুধবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান। অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংকের কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। গেল 24 এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। আর্থিক খাতের নানা সংস্কার আর হিসাব শেষে প্রতিনিধি দলের প্রধান জানান, IMF এর দেয়া $470 কোটি ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি 20 লাখ ছাড় পেতে কোনো বাধা নেই বাংলাদেশের সামনে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে IMF বোর্ড। এ সময় অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নেওয়া উদ্যোগগুলোকে সমর্থন জানিয়ে আশার কথা শোনায় সংস্থাটি। তাদের পূর্বাভাস, আগামী অর্থবছরেই কমে আসবে মূল্যস্ফীতির চাপ। Inflation is projected to remain at elevated levels at about 9.4%, but is anticipated to decline to around 7 to 7.2% in FY25. চলমান নানা সংস্কার আর ব্যয় সংকোচন নীতির চাপে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 5.4% হলেও সংস্থাটি মনে করছে আগামী অর্থবছর তা ঘুরে দাঁড়াবে 6.6%। Real GDP growth is projected to moderate to 5.4%
in FY24. It is anticipated to rebound back to 6.6% in FY25. IMF মনে করে আলোচিত নীতি কৌশল বাস্তবায়ন হলে আগামী অর্থবছরে রাজস্ব আদায় বাড়বে জিডিপির 0.5%। To this end, কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছেন। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 টি-20-র জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। ফিরেছেন সাকিব, মোস্তাফিজ ও সৌম্য, বিশ্রামে শরীফুল। ঈদের আগে রাজধানীর বেশিরভাগ সড়কেই চলে সংস্কার কাজ। ডিপিডিসি, ওয়াসা, তিতাস, বাংলাদেশ রেলওয়ে ও নগর কর্তৃপক্ষের কাজ সহ ঢাকা দক্ষিণ সিটির 40টি সড়কে চলছে সরকারি সংস্থার খোঁড়াখুড়ি, যাতে তৈরি হচ্ছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া সময়সীমাকে তোয়াক্কা না করেই দিনের পর দিন জামানত দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। সাইফুল ইসলামের ক্যামেরায় রৌনক নিয়ন্তার রিপোর্ট। একই কোনো সড়ক, মানুষের চলার পথ, নাকি পরিত্যক্ত কোনো ভূমি? আদতে সবই রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক। কোনোটার বছরখানেক সময় ধরে, আবার কোনোটা হয়তো কয়েক মাস ধরে পড়ে আছে এমন বেহাল দশায়। যানজট সহ নানা ভোগান্তিতে নিত্য অভ্যস্ত মানুষ যেন এক প্রকার মেনেই নিয়েছেন এসব। ঢাকার পরিবাগ, মালিবাগ, রাজারবাগ, মতিঝিল, গুলিস্তান, ইত্তেফাক মোড়, টিকাটুলি, কমলাপুর, সেগুনবাগিচা সহ অনেক সড়কেরই অবস্থা এখন বেহাল। রাস্তাঘাটে কেটে ফেলে রাখা দীর্ঘদিন যাবত, বাচ্চারা স্কুলে কলেজে যেতে পারে না। 7-8 দিন, 1 সপ্তাহ ধরে আমরা কষ্ট করতেছি। আইন কানুন থাকলে সেই রাস্তায় হয় না, 15 দিন ধরে এই অবস্থা। ঢাকার এমন গুরুত্বপূর্ণ প্রবেশমুখে সরকারি পরিষেবা সংস্থার সংস্কারে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। বর্ষা মৌসুমের আগে এই সংস্কার নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। আর পুরো ঢাকা জুড়ে দক্ষিণ সিটির 40টি সড়কে চলছে সংস্কার, যার ফল রাজধানীর তীব্র যানজট। মাসের পর মাস ধরে চলা এসব সংস্কার কাজে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন অফিস ও স্কুলগামী মানুষরা। আর অতিরিক্ত যানজট সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। রাস্তাটা কাটার পর থেকে সিঙ্গেল গাড়ি চলে, এই রাস্তার জন্য অনেকটা যানজটের সৃষ্টি হয়। কাজ শেষ করার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জামানতের বিনিময়ে সময় বাড়িয়ে পার পেয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। গত 2 রাতে আমাদের তো বৃষ্টির জন্য কাজটা করা সম্ভব হয় না, নাহলে এই কাল পরশু শেষ হয়ে যেত। এখন আল্লাহ তো বৃষ্টি দিলে আমাদের কিছু করার নাই। সিটি কর্পোরেশনের নির্দেশনা অমান্য করেই কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এই মাসের মধ্যে ওনারা যদিও বলে থাকে, কিন্তু আমরা বলছি 30 এপ্রিলের ভিতরে শেষ করতে হবে। আর যদি সেটি আপনি শেষ করতে না পারেন, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র জামানত নিয়ে ঠিকাদারদের ছাড় দিলেই হবে না, বাধ্য করতে হবে সময় মতো কাজ শেষ করার। ঠিকাদার যারা আছেন তারা বছরের শুরুতেই আপনার একটা পরিকল্পনা দিতে হবে যে কখন কে কোন সড়ক কাটবে। এবং সিটি কর্পোরেশন, সে তো আসলে আমার সড়ক এবং ফুটপাতের অভিভাবক, তাকে কিন্তু সমন্বয় কাজটা করতে হবে। বিশেষজ্ঞদের মতে এসব সংস্কার কাজের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর মধ্যে আনতে হবে সমন্বয় ও পূর্ব প্রস্তুতি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংসদে প্রধানমন্ত্রী জ্বালানি তেল ও এলএনজির দাম বাড়ার শঙ্কা। এবং খবরদারির মনোভাব থেকে সরে এসে বাংলাদেশের কূটনৈতিক আনুকূল্য পেতে মরিয়া যুক্তরাষ্ট্র সফরে আসছেন ডোনাল্ড লু। নতুন উচ্চতায় যাবে সম্পর্ক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল রাতের সময়ে, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।